আসসালামু আলাইকুম। এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আলোচনা করব বহুল আলোচিত প্লেসমেন্ট এর বিষয় এবং অন্যান্য ব্যাংকিং সেক্টরের বিষয়ে আলোচনা করব। পুঁজিবাজার তো থাকবেই। দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন বাজারেরই লোক জানাব মিস ফাহমিদা হক, সিইও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আপনাকে স্বাগত জানাই। জনাব ইমরান হাসান, সিইও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে আমরা আলোচনায় চলে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আলোচনার প্রথমেই আমরা এখনকার যে হট আইটেম যেটাকে আমরা বলি প্লেসমেন্টের বিষয় নিয়ে। সত্যি কথা দর্শক মণ্ডলী, প্লেসমেন্ট কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয় নয়। প্লেসমেন্টটা যেটা ক্যাপিটাল রেজিং এর বিষয়, সেটা হলো 100 জন মাত্র নিতে পারে সেই প্লেসমেন্টটা, এবং সাধারণত দেখা যায় সেই প্লেসমেন্টটা ইনস্টিটিউশনস এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস তারা নেন। কারণ ছোট বিনিয়োগকারী যারা থাকেন ওনাদের এতদিন 2-3 বছর সেই টাকাটা স্টাক আপ করে রাখা কিংবা সেটাকে এতগুলো টাকা আটকে রাখা সম্ভব হয় না, বিধায় সব বড় বিনিয়োগকারী যারা আছেন ওনারা নেন। সো কাজেই এখানে যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যে প্লেসমেন্ট 3 বছরের জন্য করে দিলে ভালো হয়, এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। যেটা পৃথিবীর সকল দেশে প্লেসমেন্ট এর একটা বিষয় আছে, এবং ইউকেতে বলেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন, বম্বে স্টক এক্সচেঞ্জ বলেন, বিশ্বের সকল স্টক এক্সচেঞ্জের এই বিধানটা রয়েছে। কোনো কোনো জায়গায় প্লেসমেন্টটা ফ্রি থাকে, কোনো লক ইন থাকে না, কিন্তু আমাদের দেশে কিংবা ইন্ডিয়াতেও লক ইনের একটা প্রবিধান আছে, পাকিস্তানেও আছে। এই বিষয়টা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি বাজারে, যে বোধহয় এই 3 বছর লক ইন করে দিলে বোধহয় বাজারটা ভালো হয়ে যাবে, বাজারটাতে কোনো একেবারে ভুল ধারণা। আপনারা কোনো অবস্থায় দর্শক মণ্ডলী প্যানিক হবেন না। প্লেসমেন্টের কোনো বিষয় কিন্তু বাজারকে প্রভাবিত করে না। কারণটা হলো যে বাজার 1 বছরের জন্য লক ইন থাকে। প্রসপেক্টাস যেদিন অ্যাপ্রুভাল হয় এসইসিতে, সেদিন থেকে 1 বছর লক ইন থাকে। তার মানে যে ইনভেস্ট করছেন উনি প্রায় 3 বছর ধরেই সেই ইনভেস্টমেন্টটা ধরে রাখতে হয় তাকে। সো কাজেই এই এত লম্বা সময়, 1 বছর, প্রসপেক্টাসের পরে 1 বছর কেউ এইটাকে দাম নিয়ে কিন্তু খেলতে পারে না। এত লম্বা সময় ধরে রাখা সম্ভব হয় না পুঁজিবাজারে। সো কাজেই এইটা একেবারেই সঠিকভাবে বলা হচ্ছে না জিনিসগুলো। আমি এই নিয়ে আলোচনা করতে চাই। মিস ফাহমিদা, আপনার কাছ থেকেই শুরু করতে চাচ্ছি। এই যে প্লেসমেন্ট নিয়ে যে আলোচনা হঠাৎ করে একেবারে ফ্রম দ্য ব্লু, এবং আমরা দেখেছি যে এই প্লেসমেন্ট নিয়ে কিছু বক্তব্য এসছে, যে বক্তব্যের কারণে বাজারটা একটু প্যানিক সিচুয়েশনে হয়ে গেছে। এবং যে কনফারেন্সটা হয়েছিল ইনানিতে, সেই কনফারেন্সে ডিবিএর যে কনফারেন্সটা হয়েছে, সেখানে কিন্তু এসইসি জিনিসগুলো কিন্তু বুঝিয়ে বলা হয়েছে যে সিচুয়েশনগুলো যা আছে। এবং আমরা যে এক্সপিরিয়েন্স, পৃথিবীর সকল এক্সপিরিয়েন্সে এই জিনিসটা একেবারে অফিসিয়ালি, এবং আমেরিকাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, পাকিস্তান, সিঙ্গাপুর, ইউ নেম এনি স্টক এক্সচেঞ্জ, এই জিনিসটা আছে। এবং লকিং পিরিয়ডটা অনেক স্টক এক্সচেঞ্জে 1 বছর, অনেক জায়গায় নাই। সো আপনি এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই, যে ওয়েদার এই প্লেসমেন্টের বিষয়টা কি আদৌ আমাদের বাজারে কি কোনো হ্যাম্পার করছে কিনা? আচ্ছা, বাজারে মানে যে কথাগুলো উঠে এসছে, আপনি হঠাৎ করে যে কথাগুলোর কথা বলছেন, যে হঠাৎ করে কথাটা উঠে আসলো, হঠাৎ ইস্যুটা আসলো যে বাজার একটু খারাপ। কেন খারাপ? যে প্লেসমেন্টে ওখানে টাকা আমাদের মূল মার্কেট থেকে, মানে সেকেন্ডারি মার্কেট থেকে ওখানে টাকা চলে যাচ্ছে। এই টাইপের কথার জন্যই তো আসলে প্লেসমেন্টের কথাটা আসা। কিন্তু এখন অবজারভেশন হচ্ছে, আসলে দেখার বিষয় আছে যে প্লেসমেন্টে আসলে মূল বাজার থেকে কত টাকা ওখানে যাচ্ছে। আপনিও যেটা বললেন প্রথমে, এখানে কিন্তু সবাই যায় না। সেকেন্ডারি মার্কেটে যারা বিনিয়োগকারী, আমি যতদূর দেখি, আমরা যারা রিটেল লোকজন সবাইকে দেখি, তারা কিন্তু ওখানে যায় না, কারণ ওখানে একটা আনসার্টিনিটি কিন্তু রয়ে যায়। সবাই যে প্লেসমেন্ট নিচ্ছে, তারা যে সব কোম্পানিগুলো কি যে বাজারে আসছে এমনটা কিন্তু না। অনেক কোম্পানি কিন্তু প্লেসমেন্টে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু সেই রিটার্ন আর ফেরত পাননি, তারা ওই কোম্পানিতে শেয়ার হোল্ডার হিসেবে রয়েছেন। এবং
এসিসি কিন্তু কখনো ইনশিওর করে না যে ওটা কিন্তু, আর আপনি বলছেন প্রসপেক্টাস ইস্যু না, যারা প্লেসমেন্ট নেন তারা কিন্তু আরো আগে নেন, কারণ ওরা ওই কনসেন্টের ক্যাপিটালাইজিং কনসেন্ট পাওয়ার পরে কিন্তু ওরা তখন বিক্রি করতে পারে সেটা। 1 বছর লক ইন থাকে প্রসপেক্টাস অ্যাপ্রুভালের পরে, ওটা লক ইন থাকে 2 বছর আগেই প্রায় তারা টাকা দিয়ে তারা টাকা দেয়। মানে এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার এবং অনেক রিস্কের ব্যাপার, কিন্তু এটা কিন্তু সবাই নেয় না। শিওর হতে তো পারাও যায় না যে কোন কোম্পানিটা আসবে না, অনেক আনসার্টেনিটি চলে আসে মধ্যে এই প্রসেসে। আমরা তো এটা নিয়েও আরেকটা সমস্যা যে আইপিওতে আসতে অনেক লম্বা সময় লাগে, সব কিছুই কিন্তু রিলেটেড। তো এখন এটার মধ্যে অনেক টাকা চলে গেছে, এই জন্য বাজার খারাপ হয়ে গেছে, এই জন্য বাজার একদম শেষ। এইটা মানে একটু আমাদের কাছে একটু মনে হচ্ছে যে মানে একটু ডিফারেন্ট ওয়েতে আসলে কথাগুলো আসা দরকার ছিল। তো এখন যাই হোক, এই প্লেসমেন্টের ইস্যু যেটা হচ্ছে যে আমার মনে হয় যে প্লেসমেন্ট নিয়ে আমাদের জেনারেল ইনভেস্টরদের প্যানিক হওয়ার কিছু নেই, এটা অন্য পার্সপেক্টিভে কথাগুলো এসছে। এটা একটা হতে পারে যে ওনাদের মধ্যে ব্যাখ্যাটা এরকম ছিল যে প্লেসমেন্টের শেয়ারগুলো বাজারে এসে যখন ফ্রি হচ্ছে, হ্যাঁ, তখন ওই ফান্ডগুলো আর ব্যাক করছে না, মানে যেটা সেল করলো সে হয়তো 10 টাকা দিয়ে কিনে 20 টাকা করে সেল করেছে, ওই 10 টাকা আর ব্যাক করছে না মার্কেটে। মেবি এই পার্সপেক্টিভে কথাটা এসছে যে ওই টাকাটা তো বের হয়ে যাচ্ছে বাজার থেকে, ওইটা আর আসছে না। এটা হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় যে যাচ্ছে আসছে না। এখন কিছু তো যাবেই, সব ইনভেস্টরই সবসময় বাজারে সব টাকা নিয়ে থাকবে, কেউ প্রফিট তুলবে না, এটাও আবার ভাবা ঠিক না। অনেকে আসবে, অনেকে বের হবে, অনেকে নতুন করে ঢুকবে। দিস ইজ দ্য মার্কেট। হ্যাঁ, মার্কেটের এই নেচারগুলোকে মেনে নিতে হবে। আসলে আমাদের প্রবলেমটাকে আরেকটু ডিপলি খোঁজা দরকার, আসলে প্রবলেমটা কোথায়। রাইট। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। লালি সাহেবের কাছে আমার প্রশ্ন। জি ভাই বলেন। বিএসসিতে আপনারা নীতি নির্ধারক, 50 শেয়ার হোল্ডাররা সমস্ত শেয়ার বিক্রি করে চলে যায়, যেখানে আপনাদের নিয়ন্ত্রণ সেখানে আপনারা কিছু করতে পারেন না, এটা কারণটা কি? জি, এইটা নিয়েও আমরা আলাপ করব। দর্শক, আপনি সঠিক কথাই বলেছেন। এইটা নিয়েও অলরেডি চিন্তা ভাবনা হচ্ছে, এসিসিও চিন্তা করছে। আমি এইটা নিয়েও আলোচনা আজকে এই প্রসঙ্গের পরে আমি সেটা আলোচনা করব, আপনি শুনতে থাকেন। ইমরান ভাই। জি ভাই। ফাহমিদা আপা একটা কথা বললেন যে ছোট বিনিয়োগকারী এই প্লেসমেন্টে ইনভলভই না, উইচ ইজ ট্রু, 100% কারেক্ট। এইটা হাই নেটওয়ার্থ যারা আছে, ইনস্টিটিউশন যারা আছে, উনি আরেকটা কথা বললেন যে হয়তো ওনারা বের হয়ে যান আর সেকেন্ডারি মার্কেটে আসেন না। এই কথাতে আমি একটু এটাকে এক্সপ্লেন করে দিই। সেটা হলো যে দেখেন, যে সকল বিনিয়োগকারী প্লেসমেন্ট নেন, আইদার ইনস্টিটিউশন অর হাই নেটওয়ার্থ, যারা ইতিমধ্যে পুঁজিবাজারে আছেন, সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, সকল ইনস্টিটিউশন এবং সকল হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা পুঁজিবাজার রিলেটেড, সো কাজেই তারা যে বাজার থেকে বের হয়ে যান বিক্রি করে, এই কথাটাও যেমন সঠিক নয় কিন্তু। সো যারা এখান থেকে এই প্লেসমেন্ট বিক্রি করে যারা লাভ করেন, ওনারা কিন্তু এই সেকেন্ডারি মার্কেটেই থাকেন। হ্যাঁ, নেক্সট যখন কোনো প্লেসমেন্ট আসে তখন হয়তো তারা বিক্রি করে ওই প্লেসমেন্টে টাকা দেন। ওই পর্যন্ত আমি আপনার সাথে একমত 100%। কিন্তু এই বাজার থেকে একেবারে বের হয়ে যান, এই কথাটাও ঠিক না। আপনি কি মনে করছেন? সম্পূর্ণ বিষয়টা প্লেসমেন্টের সম্পূর্ণ বিষয়। জি, সম্পূর্ণ বিষয়ে মানে মিস ফাহমিদ অনেকখানি কভার করেছেন। আমার কাছে এখানে আপনি যেটা বললেন লালি ভাই, যে তারা মার্কেটে থেকে যায়, আমি এটাও এগ্রি করি, একটা পার্ট অফ দ্য মানি মার্কেটে থেকে যায়। কিছু পার্টিকুলার হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে যারা শুধু প্লেসমেন্টে দেখা যায় ইনভেস্টমেন্টে আগ্রহী থাকে, বাট সেকেন্ডারি মার্কেটে যে একেবারেই থাকে না সেটাও বলবো না, তাদের টাকাটা রোল করতে থাকে হয়তো বা প্লেসমেন্টে, বাট অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি মার্কেটেও সেই ফান্ড কিছুটা আসে। আর এখানে আরেকটা যে জিনিসটা আমি আমাদের এই নতুন আলোচনায় এই প্লেসমেন্ট নিয়ে যে বিভিন্ন দাবি ছিল, একটা প্রসঙ্গ উঠে আসছে যে লক ইন পিরিয়ডটা বাড়ানো নিয়ে। আমার কাছে এটা বরঞ্চ মনে হচ্ছে যে এটা আরও খারাপ হওয়ার কথা লক ইন পিরিয়ডটা বাড়িয়ে দিলে। কারণ দেখেন, 1 বছর পর যদি লক ইন থাকে, যেটা লিটারালি প্রায় 2-3 ইয়ার্স মিস ফাহমিদা যেটা বললো, হোল্ড করতে হচ্ছে বিনিয়োগকারীকে, এটা অলরেডি একটা লম্বা সময়। তারপরে তার আনসার্টেনিটি তো আছেই। তো এরপর যদি সে যখন যখন লক ইন ফ্রি হয়ে যাচ্ছে, টাকাটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, তার তখন অপশন থাকছে, কিছু ফান্ড হলো সেকেন্ডারি মার্কেটে আসতে পারছে। এটা যদি তা না করে 3 বছর হয়, তখন যেটা হবে যে এই টাকাটা কিন্তু পুরোপুরি সিস্টেমের বাইরে থেকে গেল, এবং সেই টাকাটা তখন মার্কেটে আসার জন্য আরও বেশি সময় টাকাটা আউট অফ দ্য মার্কেট থাকবে বা সিস্টেমে আসার সুযোগ থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি লক ইন পিরিয়ড বাড়ানোটা আমি কোনোভাবেই মনে করি না এটা যুক্তিযুক্ত, আমার কাছে মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে প্লেসমেন্টে লালি ভাই আপনি যেটা বললেন যে এটা একটা পার্টিকুলার গ্রুপ আছে
এখানে সেকেন্ডারি মার্কেট ইফেক্ট হওয়ার মতো এমন কোনো বড় রিজন আমার কাছে মনে হয়নি সোফার। আমার কাছে মনে হয় এটার থেকে বরঞ্চ যেদিকে নজরটা দেওয়া উচিত যে ভালো কোম্পানিকে মার্কেটে আনা, যেটা আমাদের মেইন ফোকাস। এখন আমরা যদি একটা জেনারেলাইজ রুল করে ফেলি যেখানে প্লেসমেন্টকে অনুৎসাহিত করা হয়, নিরুৎসাহিত করা হয়, তখন যেটা হবে আমরা কিন্তু ভালো কোম্পানি মার্কেটে ভবিষ্যতে ওইভাবে দেখতে পাবো না। কারণ স্পন্সররা তখন মনে করবে যে আমার এত লক ইন, এত ইস্যু, প্লেসমেন্ট আমি ফান্ড রেজ করা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন ভালো কোম্পানিগুলো মার্কেটে আসতে উৎসাহিত বোধ করবে না। তা আমাদের যে একটা ব্রড যে আমাদের ডিমান্ড, যে আমরা মার্কেটের ব্রেথটা বাড়াতে চাই, ডেপথ বাড়াতে চাই, ভালো ভালো ইস্যু আসুক, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে প্লেসমেন্টে আমাদের এমন একটা রুল করা উচিত যেখানে ভালো কোম্পানিকে আসার জন্য আমরা এনকারেজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি মার্কেটে মেজর কোনো ক্ষতি না হোক, সেটাও দেখে একটা ব্যালেন্স করেই আমার মনে হয় ব্যাপারটা থাকা উচিত। রাইট। আমি আরেকটু যদি যাই আপনার কাছে, যে সেটা হলো যে আরেকটা কথা কর্তা ব্যক্তিরা বলেছেন স্টক এক্সচেঞ্জের, সেটা হলো যে ব্রোকারেজ হাউজে হাউজে গিয়ে ফেরি করা হচ্ছে, যেটা এসিসি চেয়ারম্যান সাহেব বলেছেন যে কার্ভ মার্কেট আখ্যায়িত করে উনি বলেছেন যে ইনানিতে যে বক্তব্য উনি দিয়েছেন যে কার্ভ মার্কেটে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে ফেরি করছে প্লেসমেন্ট, তাহলে সেটা এগেনস্টে আমরা অ্যাকশন নেব। না পয়েন্ট ইজ যে এই কার্ভ মার্কেট কেন এটা মানে হাউজে হাউজে গিয়ে নাকি ফেরি করা হচ্ছে, আমি জানি না যে এইরকম কোনো সিচুয়েশন এখনো অ্যারাইজ করেছে কিনা যে বিকজ হাউজে হাউজে যে সকল বিনিয়োগকারীরা থাকেন দে আর নট ইন্টারেস্টেড ইন প্লেসমেন্ট। এই তাদের তো ইন্টারেস্ট হইতে হবে, কারণ আপনি প্লেসমেন্ট তো 10,000 20,000 টাকার প্লেসমেন্ট হয় না, বিক্রি করবে না। সো এই কথাটাও যত আমি আর কি খণ্ডাচ্ছি যে হাউজে হাউজে গিয়ে ফেরি করার মতো সিচুয়েশন কিন্তু নাই প্লেসমেন্টের। এখন ওয়ে আউটটা কি? পয়েন্টটা হচ্ছে যে যাতে বিনিয়োগকারীরা যারা প্লেসমেন্টে বিনিয়োগ করেন ওনারা যাতে প্রতারিত না হন, কিংবা ওনাদের টাকাটা যাতে বেচতে না যায় সেই কোম্পানিটা যদি আসে, তাহলে ওয়ে ফরওয়ার্ডটা কি? আমি একটা জিনিস দিয়ে শুরু করি, হয়তো আপনি আরও বলবেন সেটার উপরে। সেটা হলো যে দেখেন, এসিসি ক্যাপিটাল রেজিংয়ের একটা চিঠি দেয় প্রত্যেকটা আইপিও আসার আগে, একটা ক্যাপিটাল রেজ করার জন্য একটা চিঠি দেয় ওনারা, নিচে দিয়ে লিখে দেয় যে লিস্টিং এর গ্যারান্টি আমরা নিচ্ছি না, লিস্টিং হবে কিনা একটা কশনারি নোট দিয়ে দেয়। তাহলে যদি আমরা এরকম একটা আইন করি যে এই চিঠিটা পাওয়ার আগে কোনো প্লেসমেন্ট ইস্যু হবে না, ওয়ান্স দিস লেটার ইজ ইস্যুড, তারপরে এই চিঠি সহ একটা স্ট্যাম্প পেপারের ডিড যেটা হবে, প্লেসমেন্টে যেটা ডিড হবে, সেইটা সহ এসিসিতে সেটা জমা দিতে হবে। কারণ আইপিও যারা করেন, যারা ইস্যু ম্যানেজার, ওনাদেরকে একটা ব্যাংক স্টেটমেন্ট বোধহয় দিতে হয় যে এই প্লেসমেন্টগুলোর টাকা চলে আসছে ইত্যাদি শো করতে হয়। ওইটার সাথে আমি বলি যে আমি যদি প্লেসমেন্ট নিয়ে থাকি তাহলে আমার ওই এসিসির এনওসিটা এন্ড উইথ দ্যাট ওই যে এগ্রিমেন্টটা হয়েছে কোম্পানির সাথে, থার্ড পারসন কারোর সাথে নয়, কোম্পানির সাথে আমার যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা সহ সাবমিট করতে হবে। এইটা আমি একটা আইডিয়া বললাম, আপনি হয়তো আরো কিছু। হ্যাঁ, না, আইডিয়া ইজ গুড, আইডিয়া ঠিক আছে। এখন আমার ভিউটা কি প্লেসমেন্ট রিলেটেড ক্যাপিটাল রেজিং, একটা হচ্ছে প্রথম কথা আপনি তো বলছেন মানে এনশিওর করে না যে আইপিওতে আসবে। ক্যাপিটাল রেজিং কেন করছে? আমার ইয়ে লাগবে, মানে আমি বিজনেস বাড়াবো, এই জন্য আমার ইকুইটি বাড়াতে হবে, আমি ইকুইটি বাড়াবো, এই জন্য ক্যাপিটাল রেজ করছে। এটার কি উদ্দেশ্যই যে আইপিওতে আসবে? এমন তো কোনো উদ্দেশ্য নাই, মানে রেজ করতেই হবে, আইপিওতে আসতে হবে, দিস ইজ এ পার্ট। হ্যাঁ, এখন ওইটা আসলে যখন সেল করে, এটা মোস্টলি আপনি ইনফর্মালি বলতে পারেন। এটা এখন সে তার শেয়ার হোল্ডার কে হতে চায়, এটা তো আর এসিসির দেখার বিষয় না। এটা যে কোম্পানি এবং আমি যে কিনছি তাদের, আমাদের ব্যাপার, আমরা বায়ার সেলারের ব্যাপার, যে আমি শেয়ার হোল্ডার হতে যাচ্ছি ক্যাপিটাল রেজ করার জন্য। এখন আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটাকে ফর্মাল করার জন্য, মানে আমাদের যেহেতু একটা কনসার্ন তৈরি হয়েছে, সেই ভয় দূর করা কিংবা যাই হোক, মানে আপনি সেভ করা। আর আমার কথা হচ্ছে ওইটা আমি সেভ করতে যাবই বা কেন? আপনি জেনে শুনে ওই আইএম দেখেই একটা লিস্টেড কোম্পানির সাথে আমি ডিল করছি, হ্যাঁ, নন লিস্টেড কোম্পানি, সেটা নিয়ে তো আমাদের আসলে কনসার্ন হওয়ারই কোনো প্রয়োজন নাই। যখন লিস্টেড হবে দেন আমাদের কনসার্ন শুরু হয়।
হ্যাঁ আমার ঠিক আছে, আপনার প্রপোজাল ইজ ভেরি গুড, মানে এটা একটা ট্রান্সপারেন্সি থাকে যে ঠিক আছে আমি ওরা কে বায়ার, যদিও এটা কিন্তু প্রসপেক্টাসে চলে আসে কে কে কিনেছে, নাম কিন্তু চলে আসছে, কে কতটা শেয়ার নিয়েছে সবকিছুই চলে আসে। সো তারপরেও যদি কিছু এক্সট্রা প্রিকশন দরকার এই কাজগুলো আমরা করতেই পারি, হ্যাঁ সেটাতে কোনো প্রবলেম নাই। আসলে প্রবলেমটা কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো সেটাই প্রবলেম হচ্ছে, ভালো কোম্পানি আনা, that should be our concern, that should be our concern, not placement কে কি করলো না করলো আসলে আমাদের দেখাও খুব একটা জরুরি আমি মনে করি না। এটা বিটুইন দ্য বায়ার এন্ড দ্য মানে আমি 1 মিনিট আছে ব্রেকের আগে, আপনি এই বিষয়ে যদি কিছু বলেন, কিছু অ্যাড করতে চান যদি। জি, আমার মনে হয় উনি যেটা বলেছে ঠিক আছে, মানে এটা লালিফ আপনার প্রপোজাল আমি অ্যাপ্রিশিয়েট করি, এটা একটা এক্সট্রা কশাস একটা এক্সটেন্স তৈরি করবে আর কি। বাট আমার মনে হয় অলরেডি এটা আসলে ইনভেস্টরের দায়িত্ব, মানে তারা যেহেতু ইনস্টিটিউশন বা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল, আমার মনে হয় তারা এই হোমওয়ার্কটা করে দিবে বলে আশা করি আর কি। কারেক্ট। তারপরও দর্শক মণ্ডলী, যে সার্টিফিকেটটা এসইসি ইস্যু করেন যে ক্যাপিটাল রেজ করতে পারেন, সেটা কিন্তু যখন আইপিওর জন্য অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন এসইসিতে কোনো কোম্পানি, তার একটা পর্যায়ে গিয়ে কিন্তু এসইসি এই কথাটা বলে, যখন ওনারা দেখেন যে হ্যাঁ কাগজপত্র সব ঠিক আছে, সব কিছু আছে, এটা মোটামুটি ইয়ে করা যায়, তখন কিন্তু ওনারা এই সার্টিফিকেটটা ইস্যু করেন, তার আগে কিন্তু ওনারা করেন না। সো কারণ এখন আরেকটা সেগমেন্টে চলে এসেছি, আমরা এখন আলোচনা করব বাজারের এই অবস্থা কেন, বাজারের এই অবস্থার জন্য কোন কোন জিনিস দায়ী। যদি আমরা সংক্ষেপে বলি, এটার জন্য স্পন্সর শেয়ার সেল একটা, আপনারা লক্ষ্য করবেন যে জানুয়ারি মাসে যখন বাজারটা, ডিসেম্বরের কিছু অংশ এবং জানুয়ারি মাসে যখন বাজারটা ঘুরলো, তারপরে থেকে যে সেল আসা শুরু হলো স্পন্সরদের, ওইটা। বোনাস শেয়ার ইস্যু, বোনাস শেয়ার ইস্যুটাও কিন্তু একটা বিশাল বিষয়, ওটাও নিয়ে আমরা আলোচনা করব। ডিলিস্টিং একটা বিষয়, যেটা ওইটা নিয়েও আমরা কিছুটা আলোচনা করব সময় যদি পেয়ে যাই। আরেকটা আপনাদের জন্য দর্শক মণ্ডলী যারা বিনিয়োগকারীরা আছেন, ওনাদের জন্য একটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো যে কোয়ার্টারলি রিপোর্ট। এই কোয়ার্টারলি রিপোর্টে 2015 সালের যে লিস্টিং রেগুলেশন, সেখানে বলা আছে যে প্রত্যেক কোয়ার্টারে যখন রিপোর্ট আসবে, সেখানে ইপিএস বাড়ুক অথবা কমুক, যেটাই হোক, সেটার একটা এক্সপ্লেনেশন দেয়া, কিন্তু সেটা কেউ করে না। সেটা দিলে পরে হয়তো বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এবং ট্রেডিং ডাটা, এই ট্রেডিং ডাটার যে বাণিজ্য, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা প্রথমেই স্পন্সর শেয়ার সেল দিকে যাচ্ছি। যেমন আমরা জানি, কিংবা আমি বললামও একটু আগে, যে জানুয়ারির পরে যে পরিমাণ স্পন্সর শেয়ার সেল এসছে, লাখে লাখে কোটি কোটিতেও এসছে এবং আজও হচ্ছে, সেইটা কিভাবে আমরা আপনি মনে করেন যে বাজারটাকে প্রভাবিত করেছে? আমাদের একটা ধারা চলে গেছিল যেটা বাজারের, আপনি কি মনে করেন? স্পন্সর শেয়ার সেল, এখন স্পন্সর ডিরেক্টররা সেল করবেন সেটা ঠিক আছে, এটা ওইটা নিয়ে মানা নাই, ফাইন, তারা এখানে দ্যাট ডাজন্ট মিন যে সেল করতে পারবে না, এটাই বাজার, হ্যাঁ এটাই বাজার, তারা সেল করবেন। কিন্তু স্পন্সর ডিরেক্টররা সেল কিছু কিছু ক্ষেত্রে আসলে নিয়ম মানা হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে মিসগাইডেড ইনফরমেশন হাইড করে তারা সেল করছেন, যেটা আমরা আসলে রিসেন্ট পাস্টে, হ্যাঁ, এবং ওই ঘটনার পর থেকে কিন্তু বাজারটা একটা বড় ধাক্কা আসলে খেয়েছিল। মানে শুরুটা কিন্তু হয়েছিল আমি বলবো ওইটা দিয়ে, স্পন্সর সেল দিয়ে। এবং আমাদের বাজারে কিন্তু বড় সমস্যা, আমরা কিন্তু ট্রাস্ট পাই না, আমরা নিজেরাই কিন্তু অনেক সময় লিস্টেড কোম্পানি নিয়ে আসলে আস্থা রাখতে পারি না। আমরাও তো বাজারের পার্ট, মানে অনেক বড় পার্ট। তো যখন লিস্টেড কোম্পানিগুলো এই জাতীয় ঘটনাগুলো ঘটায়, আসলে তখন আসলে আমাদের আসলে ইয়ে থাকে না যে আসলে আমরা কাদের নিয়ে ডিল করছি, তাই না? রিসেন্টলি আমি আরেকটা দেখলাম, আই ডোন্ট ওয়ান্ট টু কোট দ্য নেম, জুন মাসের, গত বছরের জুনে যে তাদের স্পন্সর ডিরেক্টরদের হোল্ডিং, সেখান থেকে অ্যারাউন্ড 20% বেশি কমে গেছে দেখাচ্ছে এখানে, কিন্তু আমি নিউজে ঘেটে দেখলাম না কোনো স্পন্সর ডিরেক্টরের সেলের নিউজ। এখন এটা কি কোনো ভুল না কি, আমি না কিছু বুঝতে পারছি না। মানে স্ট্রিট নেমে যে শেয়ারগুলো ডাইরেক্টরদের কিংবা স্পন্সরদের, ওইটা ওনারা সেল করে দিয়েছেন, আই ডোন্ট নো যেটার জন্য হয়তো ডিক্লারেশন দেওয়ার প্রয়োজন হয় না। এরকম কেস ডিএসসি পেয়েছে অলরেডি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটা যদি ঘটনা হয়, তাহলে এইটার মানে এটা কি হবে, এটার ওয়ে আউট কি, এটার ব্যাখ্যা কি? এখন সবার জন্য স্পন্সর ডিরেক্টররা সেল করতে পারবে না, এইরকম কথা বলা যাবে না। মানে আমরা ভালো, হ্যাঁ সেটাই, আমরা একটা কাজ করব, ভালোর জন্য করব, সবাই ভালো চাই,
চাই, আমরা মানে সব পক্ষই আসলে মার্কেটে ভালো চাই, সবাই তো মার্কেটের পার্ট। কিন্তু এখন কথা হচ্ছে যে এইটার করতে যে এমন কোনো রুলও আবার করা যাবে না যেটা দিয়ে আবার ভালো স্পন্সররা ডিমোটিভেটেড হয়। হ্যাঁ, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আপনার কি মনে হয় ইমরান ভাই? জি, না ফাহমিদা আপা তো উনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন যে স্পন্সররা তারা সেল করতেই পারবেন, কারণ এটা তার ওয়ান অফ দ্য ইনসেন্টিভ মার্কেটে আসার। তো একটা ইনসেন্টিভ হচ্ছে তার ট্যাক্স বেনিফিট কোম্পানির, দ্বিতীয়ত হচ্ছে তার যে কোম্পানিতে তার যে ইনভেস্টমেন্টটা আছে এটা একটা লিকুইডিটি ক্রিয়েট হলো। সে যখন প্রাইভেট কোম্পানি ছিল সে চাইলে তার একটা পোর্শন অফ শেয়ার সেল করা বা বাইব্যাক করাটা তার পক্ষে সম্ভব বা ইজি ছিল না। অ্যাবসলিউটলি। এখন সে মার্কেট আসে, এটা তার একটা মোটিভেশন ছিল যে আমার যদি কখন আমার সে 200 কোটি টাকা শেয়ার আছে, আমার যদি 20 কোটি টাকা দরকার হয়, আমি 10% শেয়ার আমি বিক্রি করে দিলাম, পরে আমি আবার কিনে নিলাম, এই অপশনও তার কাছে, এটা তার একটা বেনিফিট চিন্তা করে সে মার্কেটে এসেছে। তো এখানে আমি কোনো দোষে কিছু দেখে না, উনি এটা বলেছেন, আমিও একমত। কিন্তু একই সাথে মানে যেটা আমাদের মাথা রাখা দরকার, আমাদের যেমন বলা হয়েছে যে 30%-এর নিচে যাতে স্পন্সরের হোল্ডিং না নামে, অনেক কোম্পানি আছে সেটা মেনটেন করছে না, অনেক ডিরেক্টর আছে 2% হোল্ডিং তার নেই। তো এই জিনিসগুলোতে হয়তো আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। অনেক ডিরেক্টর আছে যাদের তাদের খুবই সামান্য নামমাত্র হোল্ডিং, বা সে বছরের পর বছর বোর্ডে বসছেন এবং ডিরেক্টর হয়ে আছেন আর কি। তো এখানে একটা জিনিসটাতে মানে আমার কাছে মনে হয় যে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তার নিজের কিন্তু শেয়ার নেই কোম্পানির, অথচ সে মেজর কি ডিসিশনগুলো নিচ্ছেন বা সেটাতে বেনিফিশিয়ারি সে আবার ডিরেক্টলি হচ্ছেন না অ্যাজ এ কোম্পানি পার্সপেক্টিভ থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা যেটা ইস্যু বললেন যে 20% স্পন্সর কমে গিয়েছেন, এখানে লালি ভাই আপনি একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, হতে পারে অনেক সময় যেটা হয় যে উত্তরাধিকার সূত্রে যদি দেখা যায় মেন যে স্পন্সর সে মারা যেয়ে থাকেন, তার উত্তরাধিকার থেকে তখন দেখা যায় সবাই আবার ভাগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় শেয়ার সেল হয় না, বা তারা যেহেতু স্পন্সর ডিরেক্টর থাকে না, তখন দেখা যায় এটা কমে যেতে পারে। আমার কাছে মনে হয় লালি ভাই এই ক্ষেত্রে ডিএসসির একটা এক্সপ্লেনেশন নিয়ে আসলে ভালো, কারণ অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে হঠাৎ করে কেন কমে গেল, আমি তো কোনো সেল ডিক্লারেশন দেখিনি। তো এই ধরনের যত কেসগুলো আছে ডিএসসি তো সে জানছে যেটা এই কারণে কমে গিয়েছে, তারা যদি নিজে থেকে এই নোটিশগুলো একটু দিয়ে থাকেন আমার মনে হয় আমাদের জন্য এটা সুবিধা হয়। আমার মনে হয় ডিএসসিতে একটা রিসার্চ বেসড একটা পেপারও থাকা উচিত যে কোন কোম্পানির কি সমস্যা, এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দিলে পরে যে ভাই এই কারণে, যে কারণগুলো আপনি বললেন খুব ভ্যালিড কারণগুলো, যে হইতে পারে যে কেউ মারা গেছে, সেটা ভাগ হয়ে গেছে ফ্যামিলিতে, যে কারণে হয়তো 20% আর নাই, 2% আর নাই। এখন আমি কিছু প্রস্তাব দিচ্ছি আপনাদের দুজনের কাছেই, এইটার আপনারা বিশ্লেষণ করে উত্তরটা দিবেন। সেটা হলো যে স্পন্সর শেয়ার যদি সেল করতে আসে কেউ, তাহলে উনি ডিক্লারেশন দেওয়ার 7 দিনের পর থেকে সেলটা শুরু করবেন। কারণ হলো যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী উনাদেরকে একটা সুযোগ দেয়া যে আমি এইটার সাথে থাকবো কিনা, কারণ যেহেতু স্পন্সর সেল করতেছে, খারাপ খবর আছে কিনা ভালো খবর আছে কিনা আই ডোন্ট নো। সো অ্যাজ এ শেয়ার হোল্ডার, স্মল শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, আমার সেই বিবেচনা কিংবা সেই সিদ্ধান্তের জন্য আমাকে অন্তত 7 ওয়ার্কিং ডেজ টাইম দেওয়া উচিত তার সেল শুরু করার আগে, সো দ্যাট আই ক্যান মেক মাই ডিসিশন। 2 নম্বর হলো যে তাকে রিজনিং যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সেই বিনিয়োগকারীর কিন্তু সুবিধা হয় যে সিদ্ধান্ত নিতে, যদি আমি এই শেয়ারটা সেল করছি আমি নতুন প্রজেক্টে ইনভেস্ট করব বলে, হতে পারে অবশ্যই সেল করবে, তো এই রিজনটা যদি থাকে আমি নতুন ইনভেস্ট করব কিংবা আমি এক্সপেনশনে যাব, তাহলে পরে সেই বিনিয়োগকারী উইল স্টিক টু দিস শেয়ার, 7 দিন পরে হোক আর 100 দিন পরে সে বিক্রি করুক। সো ওই রিজনিংটা দিয়ে দেয়। 3 নাম্বার যেটা হলো যে বিশাল অঙ্কের যদি কোনো সেল চলে আসে, যেটা রেফারেন্স আমি যদি দেই যে 2005-এ রিলায়েন্সের একটা বিশাল একটা শেয়ার ওনারা সেল করতে আসছেন, তখন সেবি ওনাদেরকে ডেকে বললেন যে কি কারণে আপনি সেল করতে চাচ্ছেন, দেশের যে আমাদের নতুন একটা প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই, ফাইন, নো প্রবলেম, করেন, সেল করেন, কিন্তু ওনারা শর্ত দিলেন যদি আপনার সেল যেদিন শুরু করবেন সেদিন থেকে যদি 20% কমে যায় শেয়ারের দাম, তাহলে আপনি বাইব্যাক করবেন। এই নিশ্চয়তার উপরে সেবি ওনাদেরকে পারমিশন দিয়েছে, কারণ বিশাল অঙ্কের শেয়ার ছিল সে। আপনার কি মনে হয় যে এটা কি যুক্তিযুক্ত হবে যদি স্পন্সরদের কাছে 7 দিন পরে বিক্রি এবং রিজন দেয়া যে আমি এই কারণে বিক্রি করছি? লালি ভাই আমার একটু ক্লারিফিকেশন দরকার, বাই করার ক্ষেত্রে কি 7 দিনের জিনিসটা থাকবে না অনলি সেলের ক্ষেত্রে থাকবে? স্পন্সর বাই করবে দুইটাই। আমার কাছে এখানে মানে আমি ভালো খারাপ দুইটা দিকে বলি আর কি, আমি সেজন্য আলোচনায় নিয়ে আসলাম। জি জি,
ভালো দিক লালিফা আপনি নিজেই বলেছেন যে যারা সাধারণ বিনিয়োগকারী তারা একটা সুযোগ পাচ্ছে যে প্রথমত জানছে রিজনটাকে এবং দ্বিতীয়ত 7 দিন সময় পাচ্ছে সে ডিসিশন নিতে। আর খারাপ দিক যেটা মনে হয় বিশেষ করে আমার মনে হয় এটা বাই করার ক্ষেত্রে খারাপ দিকটা বেশি হতে পারে, স্পন্সর আর কি সাফার করতে পারে। সে যখন 7 দিন পর কিনবে একটা হয়তো বাল্ক অ্যামাউন্ট অফ শেয়ার ঘোষণা দিল, তখন যদি বিনিয়োগকারীরা অনেকে এটা সুযোগটা নিতে পারে যে আমরা কিনে দামটা বাড়িয়ে নিয়ে এই 7 দিন ফ্রন্ট রানিং হওয়ার একটা সুযোগ থাকবে বলে আমার কাছে মনে হয়। আর সেল করার ক্ষেত্রে আমার কাছে মানে যেটা ভালো দিক তো অবশ্যই বিনিয়োগকারীরা সুযোগটা পাচ্ছে, এটা তো আরো রিসার্চ করতে হবে, আরো চিন্তা ভাবনা করতে হবে। রাইট রাইট। আর এখানে রিস্ক আমার কাছে লালিফা ওটাই মনে হচ্ছে যে যখন একইভাবে হয়তোবা যে স্পন্সর সে 1 মাস সময় পাচ্ছে সেল করার জন্য এবং 1 সপ্তাহ পর শুরু হচ্ছে, এইটার সুযোগও মার্কেট নিতে পারে যে আমরা সবাই সেল করে দিয়ে অনেক কম দামে প্রাইসটা কিনে নিই ডাউন প্রাইসে। তো স্পন্সর যদি এরকম বারবার করে তারা আবার মানে সে ঠিক দামটা না পায়, তখন আবার নতুন করে আমরা ভালো কোম্পানিকে মার্কেটে পাওয়াটা ডিফিকাল্ট হবে। তারা ভাবে মার্কেট আসতে পারি কিন্তু আমার শেয়ার সেল করতে গেলে আমি প্রপার দামটা তখন আর পাই না আর কি। আর রিজন নিয়েও লালিফা আমার একইভাবে মিক্সড ফিলিং আছে। একটা যদি সে অনেস্ট হয়, সত্যি কারণটা বলে খুব ভালো, কিন্তু সে যদি মোস্ট অফ দ্য টাইম বলে দেয় যে পার্সোনাল রিজন বা পার্সোনাল ফান্ড রিকোয়ারমেন্ট, লাইক আমার গাড়ি কিনবো বা এটা সে বললো না, জাস্ট পার্সোনাল রিজন বলে দিল আর কি, তখন আবার জিনিসটা আমরা কিছু মানে আমরা অন্ধকারে থেকে যাব আর কি। তো এখানে মনে হয় যে মানে যে স্পন্সর তার সততা বা ইয়েটা ওটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ভালো। রাইট, থ্যাংক ইউ। এটা আরো চিন্তার বিষয় আছে যে এখান থেকে আরো চিন্তা করে রিফাইন করে কিভাবে আনা যায়। আপনার কি মতামত? আচ্ছা, হ্যাঁ, মানে আমিও আসলে বলার সময় ভাইয়ের সাথে মানে ওই কথাটাই মনে আসছে যে স্পন্সর না প্যানালাইজ হয়ে যায় এই ইয়ার কারণে। কারণ ওই 7 দিন টাইম দিলে আমাদের তো মানে সবাই তো একটু প্রফিট নিতে চায়, সবাই কিন্তু ওই চান্সটা নেওয়ার চেষ্টা করবে, স্বাভাবিক মার্কেট তো সবাই চান্সটা নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো রিজনিংটা হয়তো আমরা দিতে পারি। আমার যেটা মনে হয়েছে যে ঠিক আছে, জাস্ট টাইম দিলাম না, বাট আমরা জাস্ট একটু এক্সপ্লেন করা। আমার জাস্ট ট্রান্সপারেন্সি আর একটু কোনোভাবে আনা যায় কিনা এই ব্যাপারগুলো নিয়ে, যে বাই সেলগুলো নিয়ে। যেমন আমি বললাম যে আমি জানি না, আপনারা বললেন যে এটা, তো এটা লিখে দিলেই হলো যে এই কারণে হয়েছে, একটা ডিসক্লোজার আসলো, প্রক্রিয়া একটা ডিসক্লোজারটা যদি দিয়ে দেয় তাহলে। আমি চট করে আরেকটা পয়েন্টে যেতে চাই যে বোনাস শেয়ার ইস্যুয়েন্স। আচ্ছা আচ্ছা। আর বোনাস শেয়ার যেটা ইস্যু করা হয় র‍্যাম্পেন্টলি, মানে রাইট এন্ড লেফট, এইটা তো হয় রিজার্ভ ফান্ড থেকে নিয়ে আসতে হবে, টাকাটা তো ফ্রি হয়ে গেল। তাহলে পরে এই যে রিজার্ভ ফান্ড থেকে যে টাকা ফ্রি হয়ে আসলো, এই বোনাস শেয়ার ইস্যু করার আগে তো এসইসি পারমিশন দেয়, অ্যাপ্রুভাল নিতে হয়। তো অ্যাপ্রুভালের সময় কি এসইসি এরকম একটা ক্লজ দিতে পারে যে আপনি যে টাকাটা ফ্রি হলো, এই টাকাটা কিসে ব্যবহৃত হবে? আপনার এক্সপেনশনে ব্যবহার করবেন, না কোন কাজে ব্যবহার করবেন, নাকি ব্যাংক রিপেমেন্টে ইউজ করবেন, কিসে ইউজ করবেন? এবং সেই জিনিসটা সেই কোম্পানি বলার পরে এসইসি উইল মনিটর, অথবা ডিএসসি হুএভার একদম মনিটর করবে যে ওয়েদার যে কথাটা বলে উনি অ্যাপ্রুভাল নিয়েছেন সেই জায়গায় প্রপারলি খরচ হয়েছে কিনা, টাকা গেছে কিনা। এই জিনিসটা কি বোনাস ইস্যুয়ের ক্ষেত্রে করা যেতে পারে কিনা? পারা যেতে পারে। আমাদের রাইট ইস্যুতে আমরা করছি, আমাদের ইয়েতে করছি, আইপিওতেও করছি। আমরা আইপিওতে করছি না, আইপিওর টাকা কিভাবে ইউটিলাইজ হচ্ছে আমরা দেখছি। ইনফ্যাক্ট কর্পোরেট গভর্নেন্সের পার্টি তো এটা, যে আমরা যেই কথাগুলো বলা হয়েছে, যে কমিটমেন্ট করা হয়েছে যে বোনাস ইস্যু করার সময় আমরা কিন্তু মোস্টলি কোম্পানিগুলো বলে যে আমরা কেন বোনাস ইস্যু করছি, কেন ক্যাশ দিচ্ছি না। ক্যাশ দিতে তো আসলে বলা কিছু আমার চলে আসছে, ক্যাশ ডিসবার্সমেন্ট করে দিয়েছি, বাট বোনাস দিলে কিন্তু মোস্টলি কোম্পানি বলে যে না, আমরা ফার্দার এক্সপানশনে যাব, এরকম একটা প্রজেক্ট আছে, এই জন্য আমরা ইউজ করছি। তো ওইটা তো আসলে পরবর্তী আমরা কোয়ার্টারলি যখন আসবে অ্যানুয়াল রিপোর্টগুলো তো মনিটরিং করা হয় অ্যাজ ফার আই নো। হয়তো বা ম্যান পাওয়ার কম, হয়তো অত বেশি স্ক্রুটিনি করতে পারে না, বাট করা তো টিম আছে, কর্পোরেট গভর্নেন্স কিন্তু টিম আছে সব জায়গাতেই, এক্সচেঞ্জেও আছে, ইয়েতেও আছে, রেগুলেটরের কাছেও আছে। কিন্তু হয়তো ওইটাকে আরেকটু জোরদার করতে হবে, কারণ এটার কিন্তু পার্ট অফ দিস ব্রডার পার্টে কিন্তু পড়ে। কর্পোরেট গভর্নেন্স মেনটেন করার জন্য ব্রডার পার্টে কিন্তু পড়ে, যে যেভাবে বলা হয়েছে ইনভেস্টরদের যেটা কমিট করা হয়েছে সেটাকে মেনটেন করা হচ্ছে কিনা, এটা কিন্তু পড়ে। এটা করতেই পারি আমরা। আপনি অ্যানুয়াল রিপোর্টের কথা যেটা বললেন, ওটা তো 1 বছর 1.5 বছরের পরের বিষয়, কিন্তু এই 1.5 বছরের ভিতরে তো অনেক কিছু টাকা আপনি
1.5 বছর না, এখন তো তারা এটা ডিক্লেয়ার করলো, তারপরে তো পরেরটা তো পরে আসবে, কিন্তু এর মধ্যে তো আমাদের কোয়ার্টারলি যাচ্ছে না, কোয়ার্টারলি রিপোর্টিং হচ্ছে, রিপোর্টিং গুলো তো হচ্ছে, তখনই তো এক্সপ্লেনেশনই থাকে হ্যাঁ না, এক্সপ্লেনেশন গুলো নিতে হবে আর কি। এখন নেয়ার টাইম চলে আসছে। আমি একটা ফোন নিয়ে ইমরান ভাই আপনার কাছে আসছি। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যালো, বোধহয় লাইন ড্রপ হয়ে গেছে। জি ইমরান ভাই, আপনার হোয়াট ইজ ইয়োর টেক অন দিস? না, আমি এটার সাথে আপনার সাথে একদমই একমত লালি ভাই। মানে আর বোনাস শেয়ার কাইন্ড অফ কিন্তু বোধহয় উনি এসেছেন। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রশিদ কুমিল্লা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাই। তা আমি ওই যে একটা বিষয় করতেছি, আমি তো অনেক সময় আপনাদের এই যে এই প্রতিবেদনগুলো দেখি এবং ইয়ে করি, মার্কেটের সাথে আমি যুক্ত আছি 2004 সাল থেকে। আমি এর আগেও শুনেছি 96 সালে যে ড্রপ গুলো হয়েছে, কিন্তু মার্কেট তো ধারাবাহিকভাবে 2010 সাল থেকে পড়ে আসছে এবং মাঝে মাঝে দেখতেছি যে কখনো নির্বাচন, কখনো বিভিন্ন ধরনের ইস্যু উঠে আসছে। ইস্যু চাইতে আমি দেখতেছি যে সমস্যাগুলো ধারাবাহিকভাবে পড়তেছে, মাঝে মাঝে উঠতেছে। যে আমাদের মার্কেটে যে ধারাবাহিক পতন, মাঝে মাঝে মার্কেটে একটু আপ হচ্ছে, আবার পড়তেছে, লাগাতার যে একটা অনাস্থা, সরকারের কি কোনো এ বিষয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে আমি দেখতেছি একজন চেয়ারম্যান পরপর, যিনি ব্যর্থ চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান ব্যর্থ চেয়ারম্যান পরপর 4 বার। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, এই বিষয়টা আমি আরেকটা ফোন আছে, আমি আসছি সেই ফোনে, বাট এই ফোনের কথাটা একটু বলে নিই। সেটা হলো যে আপনার যে বক্তব্যটা আপনি দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, প্রশ্ন করেন নাই, সেই স্টেটমেন্টে আমি একটু আপনাকে জানায় রাখি, সেটা হলো যে সরকার অনেক চিন্তা ভাবনা করছে এবং সরকারের কিন্তু আজকেও মাননীয় অর্থমন্ত্রী কিছু কথা বলেছেন, সেগুলো আমি হয়তো শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব কি কথা বলেছেন। আজকে একটা প্রোগ্রাম ছিল এসএসসি, সেখানে উনি কিছু কথা বলেছেন যেটা আশার আলো জ্বালায়। আরেকটা দর্শক আছেন, আপনি নাম বলে প্রশ্ন করুন। দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি ভাই বলেন। আচ্ছা, অনেক সময় আমার একটা প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় যে ডাইরেক্টররা ঘোষণা ছাড়াই অনেক সময় শেয়ার বিক্রি করে দেয়, তো এটা পরে ধরা পড়লে দেখা যায় এসএসসি ফাইন করে। তো এটা এই ফাইনের পাশাপাশি আরেকটা শাস্তি ইমপ্লিমেন্ট করলে কেমন হচ্ছে, যে পরিমাণ শেয়ার তারা বিক্রি করলো সেই পরিমাণ শেয়ার আবার তারা বাইব্যাক করবে। জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আমরা এখনো করছি। আপনি একটু শুনতে থাকেন, আমাদের বক্তব্য শুনেন, তারপরে হয়তো আপনি বিষয়টার উত্তরটা পেয়ে যাবেন। জি ইমরান ভাই। জি, আমরা বোনাস শেয়ার ইস্যুয়েন্সের বিষয়টা ছিল না, এখানে লালি ভাই আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বোনাস শেয়ার ইস্যু করাটা হচ্ছে কাইন্ড অফ কোম্পানি প্রফিট করার পরও, সে একটা কোম্পানি 50 কোটি টাকা প্রফিট করলো বা সে কোনো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলো না, তার মানে এই 50 কোটি টাকার দাবিদার মেনলি হচ্ছে যারা হচ্ছে শেয়ার হোল্ডার, তারা বা সে শেয়ার হোল্ডারকে টাকাটা দিল না, মানে এটা কাইন্ড অফ ফান্ড রাইজিংই বলা যায়। টাকাটা দিল না এই শর্তে যে আমি এই টাকাটা আমি আরো ইউটিলাইজ করব, তো সেই উদ্দেশ্যে সেটা খুবই ভালো। যেমন মোস্ট অফ দ্য গ্রোথ কোম্পানির দেখা যায় বা আমেরিকায় যেটা হয়, তারা তো স্টক ডিভিডেন্ড দেয় না, বাট তাদের তখন ডিভিডেন্ড পেয়ারটা খুব কম থাকে। ইভেন অনেক খুব ভালো কোম্পানি দেখা যায় নো ডিভিডেন্ডও ঘোষণা করে, এই এক্সপেকটেশনে ক্যাশ ডিভিডেন্ড দেয় না এবং কোনো ডিভিডেন্ডই দিচ্ছে না। জি, তো দেখা যাচ্ছে সে ওই ফান্ডটা দিয়ে অনেক বড় এক্সপেনশনে যাচ্ছে এবং সেটা ফিউচারে দেখা যাচ্ছে অনেক ভালোই হচ্ছে বিনিয়োগকারীদের জন্য, মানে শেয়ার হোল্ডারদের জন্য। তো এটা সে করতেই পারে, কিন্তু আমাদের মানে প্রথমত সে যদি একটু বলে দেয় যে টাকাটা আমি কী করবো, আপনি যেটা বললেন, বিনিয়োগকারীরা একটা ধারণা পায় যে ঠিক আছে সে বোনাস শেয়ার দিল বা ইভেন কম ডিভিডেন্ড দিল, দেখা গেলো তার প্রফিট ছিল 100 কোটি, বা সে ডিভিডেন্ড পেয়ার মাত্র 20% করলো, মানে এরকম আমরা অনেক কেস দেখি। কেন এত কম দিল, এটা নিয়ে সে অ্যানুয়াল রিপোর্টে যদি আরও ভালো করে এক্সপ্লেন করে এবং প্লাস আমাদের ডিএসসির নিউজেও যদি একটা সামারি চলে আসে, তো এটা আমাদের সবার কাছে খুব ইজিলি রিচেবল হয়, আমরা জানতে পারি। আর ইনস্পেকশনটাও টাইম টু টাইম আসলে আমার মনে হয় থাকা দরকার লিস্টেড কোম্পানির। আমরা এসিআইএ যেমন একটা কেস দেখলাম যেখানে কারণ দর্শানো হয়েছে, তো এই ধরনের ইভেন্টগুলো আসা উচিত। যে এসিআইয়ের যেরকম তাদের এত হাজার কোটি টাকা রেভিনিউ, আর তারপরও কী করে তারা লস করছে, তো এটা আসলে সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কারণে অনেকে সাফার করছে। জানা দরকার এটা কি জেনুইন লস বা আসলে কি হচ্ছে ব্যাপারটা। তাই এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো এরকম সব কোম্পানির ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের তদারকিটা টাইম টু টাইম বেসিসে অবশ্যই দরকার আছে। অবশ্যই। এবং তো শোনা যাচ্ছে যে এসিআই থেকে টাকা নিয়ে স্বপ্নের মধ্যে দিচ্ছে, সেটা এনিওয়ে সেটা একটা।
আমি নেক্সট ইসে চলে আসতে চাচ্ছি একটু, যে ডিলিস্টিং। ওকে, ডিলিস্টিংও একটা বিশাল কিছুদিন ধরে আলোচনার মধ্যে আছে, এবং ডিলিস্টিং এর যে সকল বিষয় হচ্ছে, সেটা আমার মনে হয় আরেকটু এটা ফ্রেমওয়ার্কটা ঠিক করা উচিত, গাইডলাইনটা ঠিক করা উচিত। তার কারণটা হলো যে বিনিয়োগকারীদের তো কোনো দোষ নাই, হঠাৎ করে দেখা যায় যে সেই কোম্পানিটা ডিলিস্ট হয়ে গেছে, ওনারা একটা বিপদে পড়ে যান এবং বিনিয়োগকারীদের হিউজ কিন্তু লস হয়ে যায় এই বিষয়। কারণ ওনারা তখন এই কাগজ নিয়ে কি করবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, এই টাকা তো ইনভেস্টেড হয়ে গেছে। সো এটা তাদের জন্য একটা মানে একেবারেই সহ্য করার মতো না, এমন একটা সিচুয়েশনে ওনারা চলে যান। আপনার কি মনে হয় যে কি করা দরকার এই বিষয় নিয়ে? ডিলিস্টিংটা বড় এটা একটা অবশ্যই ডিলিস্টিং হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। স্টক এক্সচেঞ্জের সাথে যে নতুন কোম্পানি লিস্টেড হবে, অনেক কোম্পানি প্রতি বছরই ডিলিস্ট হবে, সেটা একটা ন্যাচারাল একটা প্রসেস, অবশ্যই সেটা করতে হবে, কিন্তু প্রপার গাইডলাইনের ভিতরে থেকে। আপনি কি মনে করেন? আমরা ওইটি মানে প্রথম থেকে ডিলিস্ট হওয়ার পরে তো এসেছিলাম, তখনও একই কথা যে দ্যাট শুড বি এ প্রপার গাইডলাইন। আর বেসিক্যালি মানে যদি কোম্পানিকে উইন্ড আপ করতে হয়, সেখানে আমাদের মানে এখানে কিন্তু অনেক লম্বা প্রসেস, মানে ওই উইন্ড আপের প্রসেসটা আমার মনে হয় এখানে এক্সারসাইজ করতে হবে, যে যাতে ইনভেস্টররা মানে পুরো টাকা না পাক, যেটাই হোক, যে কোম্পানি সেল আউট করে দিয়ে যে টাকা হওয়ার নিয়ে গেল, অথবা যদি যারা স্পন্সর আছে ওরা যদি বাই ব্যাক করে নিল, মানে তাদেরকে নিয়ে নিল, যে কোনো একটা ভাবে আসলে এটা এখন আসলে দরকার, গাইডলাইন করে দেন আমাদের এই ইমপ্লিমেন্টেশনগুলোতে চলে গেলে সবাই আমরা আসলে সবাই স্বস্তি পেলাম আর কি, ক্যাওসটা কমে যায় আমাদের মধ্যে। রাইট, আপনার দুটো কথা খুব সুন্দর বলেছেন। আমার মনে হয় সেটা হওয়া উচিত যে একটা ভ্যালু করে স্পন্সররা যাতে বাইব্যাক করতে পারে, সেটার একটা কথা উনি বলেছেন। আমি আপনাকে প্রস্তাবই দেই, এন্ড ইউ অ্যানালাইসিস, আপনার অ্যানালাইসিস প্রয়োজন। সেটা হলো ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স যেটা, 6 মাস আগে ডিলিস্টিংয়ের নোটিশ যাইতে হবে। এই 6 মাসের ভিতরে ওই কোম্পানির একটা ভ্যালুয়ার নিয়োগ হবে, সেবি করবে, মানে আমাদের এসএসসি করবে, ভ্যালুয়ার নিয়োগ হবে, সেই ভ্যালুয়ার পার শেয়ার প্রাইস নির্ধারণ করবে কোম্পানির, যে কোম্পানির শেয়ারের ভ্যালু এত আসছে। নাও ওই ভ্যালুয়েশনে স্পন্সররা শেয়ার বাইব্যাক করবে, যাদের কাছে শেয়ার আছে বিনিয়োগকারীদের কাছ থেকে বাইব্যাক করবে, নট দ্য কোম্পানি, দ্য স্পন্সর্স অফ দ্যাট কোম্পানি উইল বাই ইট ব্যাক, যেটার কথা উনি বললেন। এখন আসেন 3 নাম্বার জিনিস, যে সকল ডাইরেক্টর এবং স্পন্সর ওই কোম্পানিতে আছে, আগামী 10 বছর ফ্রম দ্য ডেট অফ ডিলিস্টিং তারা নতুন কোনো কোম্পানির প্রস্তাব নিয়ে এসএসসির কাছে কিংবা সেবির কাছে যেতে পারবেন না। মানে 10 ইয়ার্স ওনাদেরকে একেবারে বার করে দেওয়া হয়েছে। চতুর্থ, যে সকল ডাইরেক্টর অথবা স্পন্সররা আছেন অন্যান্য কোম্পানিতে, লিস্টেড কোম্পানিতে ওনারা ডাইরেক্টর, সেই সকল লিস্টেড কোম্পানির থেকে আগামী 10 বছরের জন্য ওনাদের ডাইরেক্টরশিপ উইল বি সিজড, ওনারা ডাইরেক্টর থাকতে পারবেন না। আপনার মতামত? 2 মিনিট সময় আছে, আপনি 1 মিনিট বলবেন, আপা 1 মিনিট বলবে। না, আমার কাছে বেশ ভালো রেগুলেশন মনে হয়েছে এটুকু শুনে, যেটুকু আপনি বললেন আলী ভাই, আই থিঙ্ক মেক সেন্স করে যে জিনিসগুলো আছে। না, এটা সেবির আইন, ডেফিনেটলি মেক সেন্স করে, মানে লজিক্যাল মনে হচ্ছে আমার রেগুলেশনটা। আর দ্বিতীয়ত ডিলিস্টিং মানে করার ক্রাইটেরিয়া কি হবে, এটাও যদি আমরা ডিফাইন করে ফেলি আর কি, অবশ্যই, তাহলে জিনিসটা আরো ভালো হবে, কনফিউশন থাকবে না। একটা কোম্পানি ডিলিস্টিং হওয়ার আগে থেকেই কোম্পানি যেটা বুঝতে পারবে যে আমি ডিলিস্টিং এর দিকে আগাচ্ছি, আমার অবস্থা ঠিক করতে হবে, এবং বিনিয়োগকারীরাও যাতে বুঝতে পারে যে সেই ডিলিস্টিং এর পথে কোম্পানিটা যাচ্ছে। তো তারা হুট করে যাতে এমন না হয় যে কালকে শেয়ারটা কিনেছে, আজকে হঠাৎ করে চলো এটা ডিলিস্টেড করে ফেলা হবে, এই শকটা যাতে না পায়। আগে থেকে একটা প্রিপারেশন বোথ স্পন্সর এবং শেয়ার হোল্ডার সবারই যাতে থাকে। অ্যাবসলিউটলি। আপা? আচ্ছা, ডিলিস্টিং নিয়ে যেটা হচ্ছে, ডিলিস্টিং এর কথা তো বললাম, মানে যেটা গাইডলাইন যাই করুক সবাই দেখে শুনে, আরো ইন্ডাস্ট্রি দেখে করুক, সমস্যা নেই। আমার একটা ছোট্ট প্রশ্ন করে আমি ঠিক আছে করব, যে আপনারা দুজন একমত ডিলিস্টিং এর এই বিষয়টা নিয়ে। আমি একটু ট্রেডিং ডাটা যে বাইরে চলে আসছে, যেটা মানে প্রায়শই এই কমপ্লেনটা, যে আমি শেয়ার কেনার 5 মিনিটের ভিতরে ফোন চলে আসে যে ভাই আপনি কেন, কোনো খবর আছে কিনা, আপনি কেন কিনলেন।
আর সেই বিনিয়োগকারীর একটা সিক্রেট একটা জিনিস সব পুরা বাজারে কিন্তু প্রচার হয়ে যাচ্ছে। এটা তো একদম এই বিষয়টা কিভাবে ট্যাকেল করবে? কিভাবে ট্যাকেল করবে এটা তো আসলে আমাদের কাছে যেহেতু ডাটা থাকে না, যাদের কাছে থাকে তাদেরই ট্যাকেল করতে হবে। এখন আমাদের কিছু করার নেই ডাটা আসলে। যেখানে জেনারেট হয় অবশ্যই সেখান থেকে এই জিনিসগুলো স্টপ করতে হবে। স্টপ করতে হবে। এছাড়া তো এটা খুবই অ্যালার্মিং ব্যাপার, কারণ কেউ ইনভেস্ট করে তো কমফোর্ট ফিল করবে না তো। আবার এটা একটা বিশাল প্রবলেম কিন্তু। অবশ্যই অবশ্যই প্রবলেম এটা। কেউ ইনভেস্ট করবে না। বিনিয়োগকারী যারা আছেন ওনারা যখন এই ফোনটা পান, এই কলটা পান, কিংবা সেই হাউস যখন কলটা পায় তখন তারা প্যানিক হয়ে যায় যে ও জানলো কোত্থেকে জানলো। আর কথা হচ্ছে যে আমাদের বিজনেসটাই তো ইনফরমেশন বিজনেস। আমি একটা মানে বিফোর হ্যান্ড আমি কিছু প্রেডিক্ট করে কিছু ইনভেস্ট করেছি কিছু প্রফিটের জন্য, এখন যদি সবাই জেনে যায় তাহলে আর আমার বিজনেসটা কোথায়? দেয়ার ইজ মানে কিবার আর খুবই সিক্রেট জিনিস, এটা সিক্রেট ডাটা, এটা তো জানতেই পারবে না, জেনারেল পাবলিক জানতে পারবে না, এটা জানবে না। কখনো কিছু বলবেন লাস্ট? অবশ্যই সম্পূর্ণ একমত। মানে এটা জায়গা কিন্তু অল্প কয়েকটাই, মানে এগুলো লিকেজ হওয়ার আসলে দুই তিনটা জায়গা আর কি। তো এই দুই তিনটা জায়গাতে মনে হয় নজরদারি একটু বাড়ানো খুব একটা কঠিন কাজ হবে না, মানে এটা হওয়া উচিত না আসলে। বাজারের সাথে এটা অবশ্যই হওয়া উচিত। বাজারের ফিউচার সম্বন্ধে কিছু বলবেন নাকি? 30 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে টাইম। আচ্ছা, ফিউচার ইজ ব্রাইট। আমি ফিউচার নিয়ে ওয়ারিড না। বাজার যে কারণেই পড়েছে, আমাদের লিকুইডিটি ক্রাইসিসটা মেইন, এছাড়া অন্য কোনো প্রবলেম নাই। আর ওইটা আগেও ছিল, 2018-তেও ছিল। সো নতুন করে এত প্যানিক হওয়ার মতো কিছু হয় নাই, বাজার ঘুরবে। একটা ছোট্ট জিনিস বলতে চাচ্ছিলাম যে ওই খারাপ কোম্পানিগুলোকে নতুন ইনভেস্টর দিয়ে টেক ওভার করানো যায় কিনা, এগুলো একটু চিন্তা করা উচিত। এটা তো পলিসি মেকাররা চিন্তা করবেন। দ্যাটস রাইট। সুন্দর কথা থেকে আমরা শেষ করি দর্শক মণ্ডলী। যেটা মিস ফাহমিদা বললেন যে বাজারটাতে প্যানিক হবার কোনো কারণ নাই, বাজারে সব ঠিক আছে। শুধু একটা কথা উনি কশন করেছেন, যেগুলা নন পারফর্মিং কোম্পানি আছে সেগুলা পলিসি এমন যদি করা যায় এসইসি কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জে, যে সেগুলা নতুন বিনিয়োগকারী এসে সেটাকে টেক ওভার করবেন, তাহলে পরে বাজার হয়তো ঘুরবে। দর্শক মণ্ডলী, আশা করি যে আজকের অনুষ্ঠানে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আজকের অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশগুলো আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পারবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী রোববার দিন। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।